শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবার দেহি তারা এই কাটা পানিয়া কেমনে নিজের স্বামীরে পানি আইনা দেয়। জামাইয়ের কষ্ট তো সহ্য হয় না বেডির। এখনই দেইহা যাইব, টিউবওয়েলে নষ্ট। কিন্তু আম্মা, টিউবওয়েল ঠিক করতে তো আমগর টাকাই লাগবো। জাহানারা বেগম মেয়েকে ধমক দিয়ে বললেন, হেইটা তোর ভাবতে হইব না, পানি না পাইয়ে টিউবওয়েলে ঠিক করতেই সমুদ্র টাকা দিবে। জাহানারা বেগম মেয়েকে নিয়ে চলে গেলেন। এদিকে তারা ঘুম থেকে উঠে নিজেকে সমুদ্রে কোলে পেল, হাই তুলে উঠে বসল। সমুদ্র বিছানায় হেলে ঘুমিয়ে আছে, তারা গালে হাত দিয়ে ভাবল, আমি তো মামির কোলে ছিলাম, এখানে কিভাবে এলাম? তারা বিছানা থেকে নেমে পড়ে, পায়ে একটু ব্যথা করছে, কিন্তু না হাঁটলে তো ঠিক হবে না, এমনটাই চিন্তা তারার। আগে অনেক ব্যথা পেয়েছে পায়ে হাতে, তাই তার অভ্যাসও রয়েছে। সমুদ্রের দিকে তাকিয়ে ভাবে, উনি হয়তো গোসল করেননি, করবে কি করে? টিউবওয়েল থেকে তো পানি বের করে তো দিতে হবে, ওনার তো গরম সহ্য হয় না কখন থেকে এখানে বসে। তারা আবারও বিছানায় উঠে গামছা নিয়ে সমুদ্রের মুখ গলা মুছে দিল। লোডশেডিং এর জন্য ভীষণ ঘেমে গেছে ও। তারা খেয়াল করলো সমুদ্র লাল হয়ে গেছে, তাই তারা হাসতে হাসতে ভাবল, মা বলেছিল বউরা লাল টুকটুকে হয়, কিন্তু এখানে তো মিস্টার আহমেদ লাল টুকটুকে, মানে বর। বেবি কিছুক্ষণ হাসলো তারা। চার্জার টেবিল ফ্যান লাগিয়ে নেমে পড়লো বিছানা থেকে, জুতা পরে গেল পানির ব্যবস্থা করতে। নিজেরও তো গোসল করতে হবে মনে মনে ভেবে নিল। প্রথমে আমি গোসল করব, তারপর ওনার জন্য পানি রাখবো, আর উনি গোসল করবেন, ততক্ষণ উনি ঘুমাতে থাকুন। তারা টিউবওয়েলে চাপলো ঠিকই, কিন্তু পানি এলো না। ভীষণ অবাক হলো সে। রান্নাঘরে গিয়ে কুসুমকে বলল, কুসুম আপা, পানি আসছে না তো? হালকা হাসলো, তার মানে টোপ কাজে লেগেছে। তবুও চিন্তিত হয়ে বলল, কি কস, নষ্ট হইয়া গেল নি? হতে পারে, দেখে যাও। আচ্ছা, আমি আইতাছি, তুই যা। তারা আবার টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে রইল। এতক্ষণেও কুসুম না আসায় তারা ভাবতে লাগলো, পুকুরে চলে যাই, পরে ভাবা যাবে যে মিস্টার আহমেদ কিভাবে গোসল করবেন, আগে আমি করে ফেলি, ভীষণ মাথা ঘুরছে। বলতে বলতে তারা পুকুর পাড়ে চলে গেল। তাদের বাসা থেকে একটু দূরেই অনেকটা বড় একটা পুকুর রয়েছে। তখন প্রায় দুপুর গড়িয়ে এসেছে। তারা পুকুরের ঠান্ডা আরামদায়ক পানিতে নেমে পড়ল। এদিকে ঘুম ভেঙে তারাকে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল সমুদ্র। মেয়েটাকে না করেছিল এমন কাটা পা নিয়ে বিছানা থেকে নামতে। কোন মাতব্বরি করতে গেছে আল্লাহ জানে। সমুদ্র তাড়াতাড়ি করে নামতে গিয়ে ফ্যানটা খেয়াল করলো, আর গামছা ফ্রু কুচকে ভাবল, এটা তো এখানে ছিল না, কে দিল? পরক্ষণেই আবার হেসে ফেলল, মাথা চুলকে বলল, নিশ্চয়ই তারার কাজ, ঘামও মুছে দিয়েছে পাগলি। সমুদ্র জুতা পরে বাড়ির বাইরে বেরিয়ে এলো। আশেপাশে তারা, জাহানারা বেগম বা কুসুম কাউকে পেলেন না। সে মূলত ওরা দুজনেই মিলে পাশের বাড়িতে গিয়েছে, যেন এইবার দুর্ঘটনার পর ওদের সমুদ্র সন্দেহ না করে। সমুদ্র তারার নাম নিয়ে খুঁজতে লাগলো। অবশেষে খুঁজতে খুঁজতে সে পুকুর পাড়ের সামনে এসে পৌঁছালো। পায়ের দিকে তাকাতেই ভাবতে লাগলো, কই গেল আমার তারা? আচমকা সামনে তাকাতে চোখ জোর আটকে গেল সমুদ্রের। তারা ডুব দিয়ে উঠছিল, আর দেরি না করে ফোন বের করে আড়ালেই কয়েকটা পিক তুলে নিল সমুদ্র। মুগ্ধ হয়ে তাকিয়ে ভাবল, আর কত রূপে আমাকে ঘায়ল করবে আদরিনী। আবারও ভাবল, কিন্তু এভাবে আমার মতোই আর কেউ দেখছে না তো ওকে। ইস, তারাটা পারেও। এভাবে পুকুরে গোসল করছে কেন মেয়েটা? আমার সম্পত্তি ও। ভেবেই সমুদ্র এগিয়ে ডাকলো তারাকে। তারাও পেছন ফিরে সমুদ্রকে দেখে বলল, আপনি? ঘুম ভেঙে গেল? এসব কি করছো তুমি? তোমার পায়ে মাটি লাগবে। আরে লাগবে না, গোসল করছি, আপনি যান, আমি আসছি। মোটেও না, আসো উপরে। গোসলটা শেষ করি। সমুদ্র হালকা ধমক দিয়ে বলল। তারা তারা মন খারাপ করে উঠতে লাগলো। সিঁড়ির কাছে এসে হাত বাড়িয়ে বলল, তুলুন। সমুদ্র সিঁড়ি দিয়ে নিচে নেমে তারার হাতে হাত রাখতে টেনে নিচে ফেলে দিল। তারা থতমত খেয়ে গেল। সমুদ্র তড়িঘড়ি করে কোমর জড়িয়ে ধরল তারার।
সমুদ্র তারার কোমর জড়িয়ে ধরে পুকুরে অনেকগুলো ডুব দিল। বারবার ওঠার সময় হাঁপিয়ে উঠেছে তারা, তবুও সমুদ্র থামছে না। মুচকি হেসে ডুব দিয়ে যাচ্ছে তারাকে নিয়ে। অবশেষে পঞ্চম ডুব দিয়ে থামল সমুদ্র। পুকুরের মাঝেই কোমর জড়িয়ে দাঁড়িয়ে রইল তারার। তারা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, কি করছিলেন? মেরে ফেলবেন নাকি? সমুদ্র মুচকি হেসে তারার কপালে পড়ে থাকা ভেজা চুলগুলো সরিয়ে বলা, না, একটু শাস্তি দিচ্ছিলাম। তোমাকে কি মারা সম্ভব আমার পক্ষে? তারা সমুদ্রের দিকে মায়া ভরা আখি জোড়া নিয়ে শোধালো। শাস্তি? সমুদ্র মাথা নাড়ল। শাস্তি, আমাকে টেনে ফেলার শাস্তি। আসলে হয়েছে কি? তারাকে থামিয়ে দিয়ে সমুদ্র ভেজা স্নিগ্ধ ঠোঁট বরাবর আঙুল ছেঁকে বলে ওঠে, আর আসল নকল করতে হবে না। তারা সমুদ্রের আঙুলের দিকে একবার তাকিয়ে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র ওর দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টির মানে তারা বুঝলো না, তবে এতটুকু বুঝলো, বড্ড মায়া সমুদ্রের চোখে মুখে, বড্ড বেশি। আর সমুদ্র, সে তো নতুন রূপে তারাকে এত কাছে পাওয়ার কথা ভাবতেও পারেনি। এতক্ষণ করা আফসোসটা তারাই পূরণ করলো। তারা যদি ওকে টান না দিত, তাহলে হয়তো আজ এমন মোহমায়ার রূপটা দেখেই পেট ভরতে হতো। ছুঁয়ে নয়। সমুদ্র তারা ঠোঁট থেকে আঙুল সরিয়ে গালে দুহাত রাখলো, তারপর আস্তে করে বলল, কি আছে তোমার মাঝে? কেন বারবার আটকে ফেলো আমায়? তারা গোল গোল চোখ করে সমুদ্রের দিকে তাকিয়ে রইল, হাজরা সমুদ্রের কলারে। সমুদ্র আচমকা তারার কোমর ছেড়ে দিল, সাঁতরে উপরে উঠতে উঠতে ভাবল, আরে কিছুক্ষণ থাকলে আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো। এদিকে সমুদ্রের এমন বিহেভিয়ার বুঝতে পারে না তারা। সেও সাঁতরে উপরে চলে আসে। সমুদ্র তারার দিকে তাকিয়ে বলল, ঘরে গিয়ে চেঞ্জ করবা, চলো। তারা সমুদ্রের দিকে তাকিয়ে বলল, এখানে ছোট ঘর আছে গোসল করে জামা চেঞ্জ করার জন্য। তো তারা এদিক ওদিক তাকিয়ে মাথা নিচু করে বলল, না মানে ওখানেই যাই। সমুদ্র তার হাত ধরে কোলে তুলে নিয়ে বলল, কোনো প্রয়োজন নেই, ঘরে চলো। তারা চোখ বড় বড় করে এদিক ওদিক তাকাতে লাগলো। এইভাবে ভেজা অবস্থায় দুজনকে একসাথে দেখে ফেলেছে অনেকে। সমুদ্র যে হাঁটতে শুরু করেছে, তারা লজ্জায় লাল হয়ে আমতা আমতা করে বলল, আমি হাঁটতে পারবো। সাথে সাথে সমুদ্রের চাপা, পারবে না? পারবো তো। আমি যা বলবো তাই, চুপটি করে বসে থাকো। তারা ইতস্তত হয়ে বলল। ইয়ে, সমুদ্র দাঁড়িয়ে গেল, তারার কাছে মুখ নিয়ে ফির কুচকে পড়ল। হোয়াট? সবাই দেখছে। তারা চোখ নামিয়ে আস্তে করে বলল। দেখুক। তারা সমুদ্রের দিকে তাকিয়ে রইল, আর সমুদ্র ঘরে গিয়ে তারাকে দাঁড় করিয়ে দিয়ে বলল, তুমি চেঞ্জ করে নাও, আমি পাশের ঘর থেকে চেঞ্জ করে আসছি। তারা মাথা নাড়াল। জি আচ্ছা। সমুদ্র ব্যাগ থেকে টি শার্ট আর ট্রাউজার বের করতে করতে বলল, পরে তোমার বিচার করব। বলে সমুদ্র বের হয়ে গেল। তারা দাঁড়িয়ে থেকে ভাবল। বিচার কিসের বুঝলাম না। কাপড় পাল্টে রুম থেকে আসতে থমকে গেল সমুদ্র। পাজোরা যেন আটকে গেছে, নড়ছে না, সাথে আটকে গেছে চোখ জোড়া। তারার মাঝে শান্ত আমাদের দেয়া গোলাপি রঙের কাপড় শাড়ি পরে নিজের চুল ছাড়তে ব্যস্ত তারা। গ্রামীণভাবে পড়ায় পেটের বেশ কিছু অংশই দেখা যাচ্ছে। লম্বা চুলগুলো কোমর ছড়িয়ে হাঁটু স্পর্শ করেছে। কিছু কিছু চুল ঘাড়ে লেপ্টে আছে। খালি পেটে লেগে আছে বিন্দু বিন্দু পানির ফোঁটা, যেন একটা আস্ত পদ্ম ফুল সমুদ্র নিজের ঘরেই বসিয়ে রেখেছে। ছোট্ট ঠোক গেল সমুদ্র, পিড়পিড় করে বলল, আজ আমার কি হবে? এই মেয়ে তো আমাকে পাগল করে দিবে। অজান্তে সমুদ্রের হাত নিজের বুকের উপর চলে গেল। বুকে হাত রেখে জোরে নিঃশ্বাস নিয়ে পড়ল। নিজে থেকে চুল দেখালেও যে এতটা ভয়ঙ্কর হবে জানলে আমি দেখতামই না। কি করব আমি? ও তো মেরে ফেলছে আমাকে। এদিকে চুল ছাড়া শেষ করে পিঠে ছেড়ে দিল তারা। আয়নার সামনে দাঁড়িয়ে কাজল নিয়ে চোখে দিল। এরপর ব্যাগ থেকে লিপস্টিক বের করে অল্প নিয়ে ঠোঁটটা হালকা করে রাঙিয়ে দিল। শাড়িটা ঠিক করে বিছানায় বসে চুলগুলো মেলে দিল। এদিকে সমুদ্রের মনে উথাল পাথাল ঢেউ বয়ে যাচ্ছে। তারা অনেক সকালে উঠে ড্রেসের রুমে গোসল করতো বলে তারার চুলগুলো কখনোই দেখা হয়নি সমুদ্রের। এভাবে ভেজা অবস্থায় দেখে যেন বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা চলছে দ্রুত গতিতে। অনেক ভেবে রুমে ঢুকলো সমুদ্র। ঢুকেই ফোনটা হাতে নিল সে।
তারা সমুদ্রকে আসতে দেখেই বলল। আপনি তখন কি বলছিলেন মিস্টার আহমেদ? আমি বুঝতে পারিনি। সমুদ্র ফোনের দিকে নজর রেখেই বলল। কোনটা? ওই যে শাস্তি। সমুদ্রের আচমকা খেয়াল এলো শাস্তির কথাটা। তারাকে দেখে হাসিও পেল, নিজেই শাস্তির কথাটা মনে করিয়ে দিল। তারা অবুঝ চোখে তাকিয়ে রইল, আর সমুদ্র তারার পাশে বসে পড়ল। তারা আর ভেজা ব্যান্ডেজটার দিকে তাকিয়ে পড়ল। এটা কি বলো তো? ব্যান্ডেজ? ভেজা কেন? গোসল করছিলাম, আপনি তো দেখলেনই। আমাকে বলে গিয়েছিলে? তারা অবাক হয়ে সমুদ্রের দিকে তাকিয়ে বলল। গোসল করতে গেলে বলে যেতে হয় নাকি? সমুদ্র তারার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল। না, কিন্তু অসুস্থ শরীর নিয়ে গেলে বলে যেতে হয়। তারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। গোসল করলে কি হবে? কিছুই না, ব্যান্ডেজ ভিজে গেছে, এই যা শুকিয়ে যাবে। তারার এমন চিন্তা দেখে মাথায় হাত সমুদ্রের। তারার এমন অভ্যাসই হয়েছে যে ও এত বড় ব্যথাটাকে অবহেলা করছে। তারাকে ভয় দেখাতে সমুদ্র বলল। কিছু হবে না, তাই না? না। এমন করলে পায়ে ইনফেকশন হয়, পরে পা পচে যায়, এমনকি কেটেও ফেলারও ভয় থাকে। তারা থমকে গেল, ঠোক গিলে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র তারার পায়ের ভেজা ব্যান্ডেজ হাত দিয়ে খুলে দিল। তারা কাঁদো কাঁদো গলায় বলল। মানে আমার পা কাটতে হবে? সমুদ্র ব্যান্ডেজ খুলে ফেললো, স্যাবলন লাগাতে লাগাতে বলল। নিয়ম মানলে কাটতে হবে না। কেমন নিয়ম? এতগুলা নিয়ম তো বলা যাবে না, শর্টকাটে একটা বলি। তারা অসহায় কণ্ঠে বলে উঠল। বলুন। আমার কথা মেনে চলো আর অনুমতি নাও, ব্যাস। তারা মাথা নাড়িয়ে বলল। একদম একদম। গুড গার্ল। আচ্ছা, পা কাটলে তো ব্যথা পাওয়া যায়, তাই না? সমুদ্র ব্যান্ডেজ করতে করতে বলল। অনেক, আর হাঁটতেও তো পারে না মানুষ। তারা আবার ঠোক গেল, সমুদ্রের কাছে গিয়ে বুকে মাথা রেখে বলল। আমি আপনার সব কথা শুনবো, তবুও পা কাটবেন না? সমুদ্র জমে গেছে পুরো, হাত যেন চলছে না। তারা এমন করে জড়িয়ে ধরে ভাবতে পারেনি সে। কাপা কাপা হাতে তারার ভেজা চুলগুলো স্পর্শ করলো সমুদ্র। তারার শরীর থেকে একটা আলাদা মোহনীয় সুগন্ধ বের হচ্ছে। নরম রেশমি চুল স্পর্শ করতে চোখ বন্ধ করে ফেল, আর সহ্য করা যাচ্ছে না, মন চাইছে চুলে মুখ ডুবিয়ে ইচ্ছে মতো ঘ্রাণ নিতে। তারার মাথাটা আরেকটু জড়িয়ে ধরে বলা। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না হাতুড়িনি, আগলে রাখবো তোমায়। তারার মনটা কেমন ছটফট করে উঠলো, ঝাঁকুনি দিয়ে উঠলো আপাত মস্তক চড়ে। সমুদ্রের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে রইল। পাশের বাসা থেকে আসার পথে তারা আর সমুদ্রকে ওভাবে পুকুরে দেখেছিলেন জাহানারা বেগম, এবং এখনো উনি মাথায় হাত দিয়ে বিছানায় বসে আছেন। পাশে বসে থাকা কুসুম মাকে বাতাস করতে করতে বলল। ও মা, কি হইল তোমার? ও মা, কও না কি হইছে? জাহানারা বেগম গম্ভীর কণ্ঠে বললেন। পুকুরে দেখোস নাই? কুসুম চোখ মুখ কুচকে ফেলল, নাকি স্বরে বলল। হ দেখছি তো, সি সি কি কারবার করলো দুইজনে। তারা পুরাই বশ কইরা ফেলাইছো সমুদ্রকে, এখন আর কি করবি? তুমি কইয়া দাও। জাহানারা বেগম রেগে গেলেন, গরম চোখে বললেন। কি কমু আমি? বিয়ার দিন পটাইতে পারলি না? কুসুম আবারও নাকি স্বরে বলল। পাত্তাই তো দিছে না। তাইলে আর কি করবি? বইয়া থাক। বলেই আবারও গালে হাত দিলেন জাহানারা বেগম। কুসুম মুখ ভেঙচি কেটে বলল। দূর দূর, এত কাহিনী কইরা কি হইতাছে? দুইজনে আরো মিল্লা যাইতাছে। কিছু করার নাই, বইয়া থাক, তারার লটারি লাগছে। বলি দীর্ঘশ্বাস পেলেন জাহানারা বেগম, আর কুসুম মুখ ভেঙচি কেটে মাকে বাতাস করতে লাগলো। কি আর করার, সব তো ভেস্তেই যাচ্ছে। সমুদ্র যে তারার প্রতি এতটা দুর্বল হয়ে যাবে সেটা তাদের চিন্তা ভাবনার বাইরে ছিল, কিন্তু হলো তো সেটাই। সমুদ্র বসে বসে ফোন চালাচ্ছে, আর তারার মাথায় ঘুমটা টেনে রেডি হচ্ছে। ফোন চাপতে চাপতে সমুদ্র বলল। তারা, তোমাদের এখানে ঘোরার জায়গা নেই? আছে তো, অনেক আছে। কই, নিয়ে তো গেলে না? তারা সমুদ্রের পাশে পা তুলে বসে পড়ল, উৎফুল্ল হয়ে বলল। কত জায়গায় আছে, অনেক ভালো লাগবে। আগামীকাল বিকেলে যাবো রে। আচ্ছা ঠিক আছে। মিস্টার আহমেদ। বলো বউ। তারা মাথা নিচু করে বলল। আমার বাবা আর জেসি আপুর কথা মনে পড়ছে। সমুদ্র তারার দিকে তাকিয়ে ভাবল। হিস, ওর সাথে কথা বলানো উচিত ছিল। ভেবেই
কল লাগালো শান্ত আহমেদকে। শান্ত আহমেদও যেন অপর পাশ থেকে কলের অপেক্ষাই করছিলেন। কল রিসিভ করে মুচকি হেসে বললেন, দে তারা মায়ের সাথে কথা বলি। সমুদ্র হেসে পেল, বাবার কথার উল্টো পিঠে বলে উঠল, মনের খবর কেমনে রাখো তারা মায়ের? মেয়ে তো। সমুদ্র তারার দিকে ফোন এগিয়ে দিল। তারা খুশি হয়ে ফোনটা নিয়ে কথা বলতে লাগলো আর সমুদ্র গালে হাত দিয়ে তার বউকে দেখতে লাগলো। এই কয়দিনে শান্ত আহমেদকে যেন নিজের বাবাই বানিয়ে ফেলেছে তারা। এমনভাবে কথা বলছে সে, আর সমুদ্র মনে মনে ভাবছে, এই মেয়ে আমার বউ, আমার। ওকে আমি সবার থেকে লুকিয়ে রাখবো। পরে যদি কেউ ওকে নিয়ে নেয় তো কি হবে? আমার বউটা ভয় পাবে তো। সকাল থেকে এক প্রকার পাগলের মতো তারাকে খুঁজে চলেছে সমুদ্র, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না। গতকাল রাতে তারাকে বুকে নিয়ে খুব শান্তির ঘুম হয়েছিল ওর, কিন্তু সকালে উঠে তারাকে নিজের বুকে না পেয়ে যেন আত্মার পানি উদা হয়ে গিয়েছে। এক প্রকার পাগল হয়ে যাচ্ছে। এদিক ওদিক খুঁজতে খুঁজতে কুসুমকে রান্নাঘরের সামনে দেখতে পেল সমুদ্র। সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কুসুম, তারা কোথায়? কুসুম নিজের মতোই কলসি নামিয়ে রাখতে রাখতে বলল। আমি কেমনে গমো? সমুদ্র দাঁতে ধর চেপে বলে উঠল, তুমি কিভাবে বলবে? মানে তুমি তো বলবে। তোমার বোন কোথায় তুমি জানো না? আছে মনে হয় কোনো মানুষের বাড়ি। মানে জানি না আমি কই আছে। বলেই কুসুম রান্নাঘরে কাজ করতে চলে গেল। আর সমুদ্র রেগে গেল, সেখান থেকে বের হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, মেয়েটাকে না করেছিলাম আমি যেন বের না হয় পা নিয়ে। খুঁজতে খুঁজতে পুকুরের কাছে চলে এলো সমুদ্র। সেখানেও তারা নেই, অবশ্য না থাকারই কথা। গতকাল পা কাটার বিষয়টা নিয়ে ভয় পেয়েছিল অল্প স্বল্প হলেও, তাহলে গেল কোথায় ভেবেই সমুদ্র চারিদিকে তারাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একসময় মাঠের কাছে আসতে দেখতে পেলো তারা হাতে ঝুড়ি নিয়ে ফুল তুলছে। তারাকে দেখা মাত্র মাথাটা গরম হয়ে গেল সমুদ্রের। এগিয়ে গিয়ে তারার বাহু ধরে নিচের দিকে ঘুরিয়ে নিল। হাতের ঝুড়িটা পড়ে গেল মাটিতে আর কাদায় নষ্ট হয়ে গেল তারার তুলে নেওয়া শিউলি, ডালিয়া, গাঁদা ফুলগুলো। তারা সেদিকে তাকে মন খারাপ করে বলল, এটা কি হলো? সমুদ্র তারার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল। এখানে কি করছো? তারা মন খারাপ করে ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। সমুদ্রের কথা তার কান দিয়ে ঢুকছে না, শুধু আফসোস হচ্ছে ফুলগুলোর জন্য। সে না ছিল তো আরো কয়েকদিন থাকতো। তারাকে চুপ থাকতে দেখে সমুদ্র আবারও বলে উঠল, কি হলো? জবাব দাও। হাতে ব্যথা অনুভব করতে সমুদ্রের দিকে তাকালো তারা। চোখ মুখ কুচকে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল। আহ! সমুদ্র ছাড়লো না, বরং আরো জোরে চেপে ধরলো তারার হাতটা। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আমার প্রশ্নের উত্তর চাই, উত্তর দাও। তারা সমুদ্রের দিকে ছলছল চোখে তাকালো। এতে সমুদ্রের মন গলল না। সে যে কতটা চিন্তায় ছিল এটা সে জানে। তারার হাত ধরে টানতে টানতে বাসার দিকে পা বাড়ালো। তারা নিঃশব্দে কেঁদেও চলেছে। আশেপাশের মানুষজন দেখে চলেছে। তারা মনে মনে ভাবছে, একটু আগেই বান্ধবীদের বলেছিলাম যে আমার বর কত ভালো, আর উনি কিনা সবার সামনে এমন ব্যবহার করলেন। সবাইকে কি চোখে পড়েনি? সবাই নিশ্চয়ই হাসছে। এসব ভেবে প্রচন্ড কান্না আরো আসতে লাগলো তারার। সমুদ্র রাগের বশে তারার বাহু আরো শক্ত করে চেপে ধরে আছে আর মনে মনে ভাবছে, ওর সাহস কি করে হলো এভাবে না বলে যাওয়ার? যদি কিছু হয়ে যেত? ঘরে এনে দরজা লাগিয়ে দিল সমুদ্র। তারা বিছানায় গিয়ে মাথা নিচু করে বসে পড়ল। সমুদ্র তারার কাছে এসে নিচ কোমরে হাত রেখে রাগি গলায় বলল, এবার বলুন মহারানী, না বলে কেন গিয়েছিলেন? তারা আমতা আমতা করে বলল। ওই আসলে সমুদ্র তারাকে মাঝ পথে থামিয়ে দিয়ে ধমক দিয়ে উঠল, চুপ, একদম চুপ। নিজেকে কি ভাবো তুমি? বেশি বড় হয়ে গিয়েছো? তোমার মতো মেয়েকে তো। সমুদ্রের ধমকে কেঁপে উঠল তারা। সমুদ্রের এমন রূপের সাথে মোটেও পরিচিত নয় সে। মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে চলেছে। সমুদ্র আবারও বলতে লাগলো, পারো তো একটাই, শুধু ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে। ছিচকা দুনে কোথাকার। বলতেই তারা নিজেকে সামনে নিয়ে চোখ মুছে ফেল। জানালায় তাকিয়ে দেখলো তার বান্ধবীরা জানালায় দাঁড়িয়ে তাদেরকে দেখছে। এবার যেন আরো ভেঙে পড়লো তারা। সমুদ্রের প্রতি কেমন একটা খারাপ লাগা তৈরি হলো। সমুদ্র তারার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, চুপ করে আছো কেন? বলো, কেন চুপ? এই মেয়ে। এই প্রথম তারাকে এই মেয়ে বলে ডাকায়। তারা সমুদ্রের দিকে ছলছল চোখে তাকালো আবার। সমুদ্র এবার একটু ভরকালো।
রাগটা কি বেশি হয়ে গেল? তারার পাশে বসে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমাকে টেনশনে রাখতে ভালো লাগে তাই না? না করেছিলাম তো আমি বাইরে যেতে, এই পা নিয়ে কেন গেলে? তারা আর কোনো জবাব না দিয়ে দরজা খুলে ঘর থেকে বের হয়ে গেল। সমুদ্র তারা যাওয়ার দিকে তাকিয়ে ডাকতে লাগলো। তারা, তারা কই যাও? তারা কিচ্ছু না বলে চলে গেল সোজা পুকুর পাড়ে। আজও সে ওখানেই গোসল করবে। এদিকে জানলার দিকে চোখ যেতে কতগুলো মাঝবয়সী মেয়েদের দেখতে পেল সমুদ্র। ফ্রিকুচকে বাইরে বের হয়ে আসতেই মেয়েরা পালাতে লাগলো। তখনই সমুদ্র রেগে উঠল। এই দাঁড়াও, এই দাঁড়াও, তোমরা কোথায় যাও? সবাই চলে গেলেও একজন দাঁড়িয়ে গেল। তারার মামাতো বোন, তারার সবচেয়ে ভালো বন্ধু। সমুদ্রর তার দিকেই এগিয়ে গেল। মেয়েটি সমুদ্রের দিকে তাকে জোরপূর্বক হেসে পড়ল। কন দুলাভাই? নাম কি? কি এ? তোমার নাম কি আপু? আপু বলায় এবার অস্বস্তিটা কমলো মেয়েটির। হেসে পড়ল। দুলাভাই, আমার নাম হলো পলা। ও আচ্ছা, পলা। তো তুমি কি তারার বান্ধবী? হ, বান্ধবীও আবার বইন। ওই যে তারা হইল আমার ফুপু আম্মার মাইয়া। সমুদ্র বুঝলো যে বলা হলো তারার মামির মেয়ে। মুচকি হেসে সায় জানালো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তো তোমরা এখানে দাঁড়িয়েছিলে কেন? কোনো সমস্যা? তারা আমাকে কইছিল হ্যার বর নাকি কত বালা, অনেক বালা পায় হেরে। এখন দেখতেছি সবই মিছা। মানে? হ, তারা ফুল তুলবার গিয়া আমাকে কইছে হ্যার বর মানে আপনি নাকি হ্যারে অনেক ভালোবাসেন, কিন্তু আমরা তো অন্য কিছু দেখছি। তোমরা যেমন ভাবছো তেমন কিছুই না। আমারে কইয়া লাভ নাইগা। আমি জানি আপনি কিরাম, কিন্তু অন্যরা শুনছে হেরাই গ্যারামে পাচার করব। সমুদ্র এবার ভাবতে লাগলো তারা এই জন্য বারবার জানালার দিকে তাকাচ্ছিল। নিজের অজান্তে কতটা কষ্ট দিল মেয়েটাকে। সবাই হাসবে এখন। সমুদ্র পলাকে উদ্দেশ্য করে বলল, তুমি গিয়ে সবাইকে বুঝাও না আপু। পলা কিছুক্ষণ গালে হাত দিয়ে ভেবে পড়ল। আচ্ছা ঠিক আছে, আমি কইয়া দেখি, তইলে এখন আমি চাই। সমুদ্র সায় জানালো। পলা সেইখান থেকে চলে গেল। সমুদ্র সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো। তারা কি রাগ করলো? ও কি কথা বলবে না আমার সাথে? এদিকে তারার হাত ধরে টেনে নিয়ে যেতে দেখে তো মহা খুশি হলেন জাহানারা বেগম। মেয়েকে সাথে নিয়ে পানের ডিব্বা খুলে বসলেন। পান চিবুতে চিবুতে বলেন, আমি আগেই কইছিলাম যে এরাম ভালোবাসা টিকে না, দেখলি? কুসুমও খুশি হয়ে বলল, হ দেখছি আমি, তারারে যেই বকা দিতেছিল। আমি তো মেলা খুশি হইছি। বিশাল পাকনা বাইর হয়েছিল মাইয়ার। হ মা, একটা কামেও হাত দেয় না। এখন বুঝবো কিরাম লাগে। বলে হাসতে লাগলেন জাহানারা বেগম। কুসুমও মায়ের সাথে তাল মিলালো। গোসল শেষ করে ঘরে ফিরল তারা। চোখ দুটো হালকা ফুলে গেছে। আয়নায় সামনে দাঁড়িয়ে চুলগুলো মুছতে মুছতে একবার বিছানার দিকে তাকাল। সমুদ্র ওর দিকেই তাকিয়ে আছে। চোখাচোখি হতে চোখ নামিয়ে নিল তারা। নাক টেনে ভাবতে লাগলো, আমি জানতাম যে আমার মতো মেয়েকে কেউ এত ভালোবাসবে না। এতদিন শুধু নাটকই করেছেন আমার সাথে। আজকের ব্যবহার কখনো ভুলবো না আমি। সমুদ্র বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারার দিকে এগিয়ে আসতে তারা সেখান থেকে চলে এলো। বিছানায় বসে নিজে নিজে ব্যান্ডেজ করার চেষ্টা করতে লাগলো। সমুদ্রকে দেখে অল্প হলেও শেখার চেষ্টা করেছে। তা দেখে এগিয়ে এলো সমুদ্র। তারার পায়ে হাত দিতে সরিয়ে নিল তারা। সমুদ্র আবারও টেনে নিয়ে বলল, আমি করে দিই। তারা আর কিছু বলল না। ওর ইচ্ছে করছে না সমুদ্রের সাথে কথা বলতে আগের মতন। আগে যেমন সমুদ্রের কাছে থাকতে ইচ্ছে করতো, এখন আর ইচ্ছে করছে না তেমন। সমুদ্র তারার পাটা ভালো করে দেখে বলল, মাটি আছে হালকা, পুকুরে গেছিলে? তারা কিচ্ছু বলল না, অন্যদিকে তাকিয়ে রইল। সমুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, না করেছিলাম আমি তোমায়, সমস্যা হতে পারে পরে। পা সমুদ্রকে থামিয়ে দিল তারা। মৃদু চিৎকার দিয়ে বলল, পা কাটতে হবে তো রাজি আমি। আমার যদি পুরোটাই কাটতে বলা হয় তবুও রাজি। এসব কি? আমার তো আর নেই কেউ এই পৃথিবীতে, তাই আমি নাই হয়ে গেলেও কিছু হবে না। একদিন দেখবেন আচমকাই নাই হয়ে যাব। সমুদ্র অসহায় কণ্ঠে বলল, এসব বলে না বউ। আপনার মুখে বউ ডাকটা শুনতে আর ভালো লাগছে না। এই মেয়ে ডাকটাই ঠিক ছিল, অন্তত আমার মতো মেয়ের জন্য।
তারা ধমক দিয়ে উঠল সমুদ্র। এই অবধি বিষয়টাকে স্থগিত না রেখে চর বসিয়ে দিল তারার নরম গালে। তারা অবাক হয়ে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্রের এমন ব্যবহার দেখে অবাকের চরম পর্যায়ে তারা গালে হাত দিয়ে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। সমুদ্র রেগেই বলতে লাগলো, বাচ্চা তুমি যথেষ্ট বড় হয়েছো, তোমার বোঝা উচিত যে আমি কেন তোমাকে বাইরে যেতে নিষেধ দিয়েছিলাম। তারা মাথা নিচু করে রয়েছে। সমুদ্র জোরে একটা শ্বাস ফেলে বলতে লাগলো, কেন এমন বাচ্চামো করো বলো তো? কথা তো শোনা যায় আমার। বলতে বলতে তারার পা ব্যান্ডেজ করে দিল সমুদ্র। পায়ের ক্ষতটা এখন কমেছে, তবুও সাবধানের মান নেই। সমুদ্র ব্যান্ডেজ শেষ করে তারার দিকে তাকালো। তারা এখনো গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে, চোখের পানি দিয়ে পুরো মুখের অবস্থা 12টা বাজিয়ে ফেলেছে। সমুদ্র সেদিকে তাকিয়ে ভাবে, ইস, বেশি জোরে লেগেছে হয়তো। কেন যে রাগ উঠালো? এমনিতেই তো রাগ ছিল সকালে কুসুমের ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথা বলায়। এদিকে তারা চুপচাপ বসে আছে, গালটা মরিচের মতো জ্বলছে। হয়তো দাগ বসে গেছে ভাবতেই কান্না পাচ্ছে তারার। সমুদ্র তারার দিকে হাত বাড়াতে নিয়ে পড়ল। দেখি। তারা পেছনে ঘুরে বসল, মুখ ফুলিয়ে কাঁদতে লাগলো। সমুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, তারা তাকাও। তারা তখনও ওদিকে ফিরে সমুদ্র তারার সামনে গিয়ে বসল। তারার গাল থেকে হাত সরিয়ে আটকে উঠল, অবাক হয়ে বলল, এতটা লেগে গেছে? শিট। তারা নিঃশব্দে কাঁদছে। সমুদ্র কাঁপা কাঁপা হাতে তারার গালটা স্পর্শ করে বলল, হাতুড়ি, আমি সরি। তারা তখনও কেঁদেই চলেছে। এভাবে যে সমুদ্র তাকে চড় মারবে সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। মনটা ভেঙে গেছে পুরো। সমুদ্র তারার দিকে তাকে অসহায় কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি যে এতটা জোরে লাগবে। এটা কিভাবে করলাম আমি? আমার বুকে কষ্ট দিয়ে ফেললাম। প্লিজ চুপ থেকো না তারা, কিছু তো বলো। তোমার নিশ্চয়তা আমাকে কষ্ট দিচ্ছে বউ, প্লিজ কিছু তো বলো। মারো, কাটো, বকো। তারা এবার চোখ মুছে নিজেকে শান্ত করে নিল। কান্নার সিক্ত গলায় বলল, আমার আর কিছু বলার নেই, আপনিও তো সবার মতোই হয়ে গেছেন তাই না? সমুদ্র অসহায়ভাবে না বোধক মাথা নাড়াচ্ছে। তারা তাকে ভুল বুঝেছে, বুঝবেই না বা কেন? সে তো তারাকে কষ্ট দিয়ে ফেলেছে, কুসুমের কথার রাগ তার উপর দিয়ে ফেলেছে। তারা সমুদ্রকে থামিয়ে দিয়ে বলল, আমি যাকেই আপন ভাবি সেই শেষমেশ আমাকে ঠকায়। মাও এমন করেছিল আর আপনিও। না তারা, তুমি। তারা নাক টেনে বলল, আমি ঠিক আছি, আপনি গোসল করে আসুন, খাবারের ব্যবস্থা করছি। বলেই যেতে নিল তারা। সমুদ্র পেছন থেকে হাতটা টেনে ধরল, অসহায় গলায় বলল, তুমি বসো। আমার বসতে হবে না মিস্টার আহমেদ, আমি আপনার জন্য খাবার আনছি। আমার খাবার লাগবে না, চাই না আমার কিছু। তুমি শুধু 2 মিনিট আমার পাশে বসবে, এটাই আমার জন্য অনেক, সবচেয়ে বড় পাওয়া। তারা কিচ্ছু বলল না, মাথা নিচু করে রইল। সমুদ্র তারার হাত ধরে নিজের কোলে বসিয়ে দিল। তারা ধস্তাধস্তি করতে লাগলো ওঠার জন্য। সেই সমুদ্রের এমন কাজের সম্মুখীন হয়নি কখনো। সমুদ্র তবুও তারার কোমর চেপে ধরে কোলে বসিয়ে রাখলো। তারাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কথা বলো আগের মতো। আমি আগের মতোই আছি, সবাই পাল্টে যায়, আমি না। সমুদ্র তারার গালে নিজের বুড়ো আঙুল স্পর্শ করে অসহায় চোখে চোখ রেখে বলল, সরি। আমার প্রয়োজন নেই আপনার সরির। তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তুমিও বোঝার চেষ্টা করো তারা। তুমি তো জানো যে আমি তোমার প্রতি কতটা সেন্সিটিভ, তবুও বাইরে গেলে। তারা অন্যদিকে তাকে গম্ভীর গলায় বলল। আমি জুতা পরেই গিয়েছিলাম। সমুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, যেটা আমি জানি, কিন্তু তোমার তো বলে যাওয়া উচিত ছিল। আমি তোমাকে কিভাবে খুঁজছিলাম জানো তুমি? ও কি ও? তোমার বোনও উল্টাপাল্টা উত্তর দিয়ে দিল মাথাটা গরম করে, ব্যাস রাগ উঠে গেল। তারা কিচ্ছু বলল। সমুদ্র তারা গাল ধরে বলল, এখনো গাল ফুলে আছে? আর ফুরিয়ে কি হবে? এখন একটু গাল ফুলানোটা কমাও। তারা সমুদ্রের হাতটা সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। এবার তার অভিমান জমেছে সমুদ্রের উপর, বড্ড অভিমান। সমুদ্র বুঝিয়েও বলতে পারত, সবার সামনে এভাবে বকলো তাকে, কিভাবে যাবে সবার সামনে? সমুদ্র তারাকে ঝাঁকুনি দিয়ে বলল, কি হলো? কথা বলো। তারা কিচ্ছু বলতে যাবে তার আগে দরজা খোলার শব্দ হলো, সাথে সাথে শান্ত আহমেদের ব্যস্ত গলা। তারা মা, কই তুই? তারা তাড়াতাড়ি করে কোল থেকে নামতে গেলে সমুদ্র
দরজার দিকে তাকিয়ে থাকায় ছাড়তে একটু দেরি হলো। ব্যাস, শান্ত আহমেদ ঢুকে পড়লেন ঘরে। ছেলে আর ছেলের বউকে এমন অবস্থা দেখে পিছনে ঘুরে গিয়ে বললেন, আমি পরে আসছি। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তারা। কোনো মতে শান্ত আহমেদকে উদ্দেশ্য করেই বলল, আসসালামু আলাইকুম বাবা।